করব ধারাবাহিকভাবে। যৌগযৌগের নামকরণ, নমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডস। হ্যাঁ, নামকরণের 3টা নিয়ম আছে। বিজ্ঞানীরা 3টা নিয়ম ঠিক করে দিয়েছেন, রসায়নবিদগণ বিশেষ করে। এটাকে আমরা বিজ্ঞানী না বলে রসায়নবিদ বলবো, কেমিস্ট। 3টা পদ্ধতি যৌগযৌগের নামকরণ করেছেন। একটা হলো আমরা বলি যেটা সাধারণ পদ্ধতি, সেটাই হলো প্রচলিত পদ্ধতি। সাধারণ বা প্রচলিত পদ্ধতি, যেটাকে ট্রিভিয়াল পদ্ধতি বলে। ঠিক আছে, এই একটা পদ্ধতি সাধারণ বা প্রচলিত বা ট্রিভিয়াল পদ্ধতি। একটু লিখে নাও, হ্যাঁ, বা তোমার বই তো আছে। হ্যাঁ স্যার, বইয়ের সামনেই খুলে রাখছি। হ্যাঁ, তাহলে 3টা পদ্ধতি একটু যাতে আলাদা করে চিনতে পারো। আর একটা হলো উদ্ভূত বা জাতক পদ্ধতি। উদ্ভূত বা জাতক পদ্ধতি, এই পদ্ধতিটা 2 নম্বরটা প্রায় পরিত্যক্ত, খুবই সামান্য পরিমাণ ব্যবহার হয় আর কি। মূলত আমরা 1 আর 3টা বেশি ব্যবহার করব। 3টা তো সবচেয়ে বেশি, আর একটা তো আমাদের লাগবে। 2টা খুব বেশি লাগবে না, হালকা কিছু, অল্প কয়েকটা নামের ক্ষেত্রে। সব মিলিয়ে হয়তো 10টা নাম হতে পারে। 3 নম্বর জেনেভা বা ইউপেক পদ্ধতি বলে এটা। জেনেভা সুইজারল্যান্ডের একটা শহরের নাম, যেহেতু মিটিংটা ওখানে হয় এই জন্য এটাকে জেনেভা পদ্ধতি বা ইউপেক পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি এগুলো বলা হয়। আর ইউপেকের পুরো মিনিংটা হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। মূলত 2টা কেমিস্ট্রি এখানে আছে, একটা পিওর কেমিস্ট্রি আর একটা অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, এই 2টা কেমিস্ট্রির রসায়নবিদদের একটা সংগঠন হলো ইউপেক। বুঝতে পেরেছ? ও আচ্ছা, পিওরটা কি যেটা আর কি পরিবেশে পাওয়া যায় ওইটা, না ওরকম না, কিছু? মানে যেটা হলো তাহলে স্যার? কেমিস্ট্রির যেটা বেসিক আর কি, যেটা কেমিস্ট্রিটা মানে যদিও এই যেটা আমরা কেমিস্ট্রি বলি সাবজেক্ট, ইউনিভার্সিটিতে যে কেমিস্ট্রিটা পড়ানো হয়, কোথাও লেখা থাকে না পিওর কেমিস্ট্রি, কিন্তু বলার সময় বলা হয় পিওর কেমিস্ট্রি। অর্থাৎ যেটা শুধু কেমিস্ট্রি, কেমিস্ট্রির সাথে আর কোনো নাম নাই, শুধু কেমিস্ট্রি, সাবজেক্টের নাম কেমিস্ট্রি, সেটাকে বলা হয় পিওর কেমিস্ট্রি। আর কেমিস্ট্রি এখন অনেক শাখা আছে, তার মধ্যে একটা হলো অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি। ঠিক আছে, এটাকে আরো উন্নত করা হয়েছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর আছে বায়োকেমিস্ট্রি, তারপর আছে ফার্মেসি, মেটালার্জি, এরকম অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, অনেক নাম আছে, কেমিস্ট্রির ভাগ আছে। একদম শুরুতে যেটা ছিল সেটাকে পিওর কেমিস্ট্রি বলা হয়। এখান থেকে বিভিন্ন ব্রাঞ্চ হয়ে গেছে আবার। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন সাধারণ পদ্ধতি থেকে জেনেভা পদ্ধতি। প্রাথমিক অবস্থায় যৌগযৌগের উৎস, ধর্ম, ব্যবহার ও আবিষ্কারকের ইচ্ছানুসারে আবিষ্কৃত যৌগের নামকরণ করা হতো। তার মানে কোনো নিয়ম কারণ ছিল না তখন। কোথা থেকে পাওয়া গেল, ধর্মটা কেমন, ব্যবহারটা কেমন, আবিষ্কারক কি নাম দিতে চান, কেউ কেউ তার প্রেমিকার নামেও নাম দিয়েছেন। আচ্ছা, যেমন ইথেন গ্যাস সহজে জ্বলে, তাই গ্রিক এথেন বলে বলে এর নাম হয়েছে ইথেন। মানে জলে এর ইংরেজি হলো এথেন। এথেন, এইথেন, এটা গ্রিক, এই জন্য ইথেন গ্যাস সহজে জ্বলবে, এটার নাম হয়েছে ইথেন। তো এইভাবে নাম মনে রাখা কঠিন। লাল পিঁপড়া, এটাকে ফর্মিকা বলে, গ্রিক গ্রিক ওয়ার্ড হলো ফর্মিকা। লাল পিঁপড়াকে পাতন করলে পাওয়া যায় এই অ্যাসিডটা, এই জন্য এটার নাম হয়েছে ফর্মিক অ্যাসিড। আমাদের কামড় দিলে যে জ্বালা যন্ত্রণা করে সেটা হলো ফর্মিক অ্যাসিডের কারণে। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। প্রস্রাব, ইউরিন, প্রস্রাবের হলো ইউরিন থেকে প্রাপ্ত, এই যে এটা ইউরিয়া, এর নাম হয়েছে ইউরিয়া। এটা প্রস্রাবে পাওয়া যায়, ইউরিন থেকে পাওয়া যায়, এই জন্য এটার নাম হয়েছে ইউরিয়া। এইভাবে এক একটা যৌগের নামকরণ হয়েছে। এভাবে কত নাম মনে রাখা সম্ভব, যেখানে 80 লক্ষের বা 1 কোটির বেশি যৌগ আছে। তবে জেনেভা পদ্ধতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বনকে এক কথায় অ্যালকেন। যত সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে সবার নাম দেওয়া হয়েছে অ্যালকেন। আবার এই অ্যালকেনগুলোর নাম হয়েছে একটা নির্দিষ্ট পদ্ধতিতে। প্রথম 4টি অ্যালকেনের নাম সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকোহলের নাম থেকে উদ্ভূত হয়েছে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন।
প্রথমে এই 4টা নাম, এই 4টা নাম সব পদ্ধতিতে একই, কোনো চেঞ্জ নাই। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। আচ্ছা, পঞ্চম থেকে উচ্চতর অ্যালকেনের অনুষ্ঠিত কার্বন পরমাণুর সংখ্যাসূচক গ্রিক শব্দের শেষে এন যোগ করে নামকরণ করা হয়েছে। যেমন পেন্ট যোগ এন, পেন্টেন। তোমাকে ইংলিশে আসতেই হবে, মানে পেন্ট মানে 5, এই পি এন টি, পেন্ট মানে হলো 5, আর অ্যালকেনের এন যোগ করা হলো এন এ, একসাথে করে দেওয়া হলো পেন্টেন। আচ্ছা, 6 কার্বন হলে হেক্স, হেক্স মানে 6, তার সাথে এন, হেক্সেন। এই যে 6 কার্বন বিশিষ্ট। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। অ্যালকেনের নামের পূর্বে পূর্বপদ, মানে পরে লাস্টে যেটা বসবে, সরি পূর্ব, আগে প্রথমে পূর্বে পূর্বপদ রূপে এন, নর্মাল হলে এন, আইসো হলে শাখাযুক্ত হলে আইসো, হাইড্রোজেনবিহীন কার্বন থাকলে নিও ব্যবহার করতে হবে। এটা হলো প্রচলিত পদ্ধতিতে। অ্যালকেনের চেন সমানুগুলোর ক্ষেত্রে প্রাথমিক জেনেভা পদ্ধতিতে সরল সূচক যৌগকে নর্মাল থেকে এন নেওয়া হয়েছে, শুধু যৌগকে এদের নামের পূর্বে এন যুক্ত করা হয়। যদি কার্বন শিকলের এক প্রান্তে 3টি কার্বন যুক্ত মূলক থাকে, আইসোমারিক মানে শাখাযুক্ত থেকে আইসো নেওয়া হয়েছে, আইসো এই 3টা, তখন ওই যৌগকে আইসো যৌগ, আর নামের পূর্বে আইসো যুক্ত করা হয়। আর যদি কোনো কার্বন শিকলে একটি চতুর্মাত্রিক অর্থাৎ 4টি কার্বন পরমাণু যুক্ত কোনো কার্বন পরমাণু থাকে, অর্থাৎ কোনো হাইড্রোজেন না এরকম কার্বন থাকে, তবে যৌগকে নিও যৌগ রূপে নামের পূর্বে এন ইও, নিও যুক্ত করা হয়। বাংলাও লিখতে পারি নিও, ইংলিশও লিখতে পারি। তা আমরা এখানে উদাহরণটা হিসাবে এই 3টা যৌগের নাম লিখবো। দেখো, এটা এন পেন্টেন, একদম সরল শিকল, নর্মাল, 1 থেকে শুরু হয়েছে 5-এ শেষ, এন পেন্টেন। 5টা আছে তাই পেন্টেন, আর নর্মাল বলে এন। এই যে এখানে 2 নম্বর কার্বনে একটা মিথাইল মূলক আছে, এই জন্য আইসো, কিন্তু মোট কয়টা? 5টা, পেন্টেন। আর এখানে কার্বন 4টা কার্বনের সাথে যুক্ত আছে, অর্থাৎ হাইড্রোজেনবিহীন কার্বন আছে, এই জন্য এটা নিও। খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তুমি লিখে নাও, যে এখান থেকে একটু লিখবা, এখান থেকে লেখো তুমি, বরং এটা এখান থেকে লেখা শুরু করো। হ্যাঁ স্যার। আর এখানে এসে শেষ করবা। এটা জরুরি, বিভিন্ন জন্য এটা কারণ এটা অন্য জায়গাও কাজে লাগবে। পুরোটা লিখে ফেলবো? হ্যাঁ, যে এই অ্যালকেনের নামের পূর্বে থেকে এখানে লেখো। হ্যাঁ, একটু প্র্যাকটিস হোক, এটা বিভিন্ন ভাবে লাগে, তো এখান থেকে শুরু করে এখানে শেষ করবা। হ্যাঁ স্যার।
স্যার বলো। স্যার এখানে যদি স্যার সিরিয়ালি মানে যদি বিউটেন থাকে তাহলে তো এন বিউটেন তারপর বা আইসো বিউটেন এরকমও তো হতে পারে, শুধু যে পেন্টেন হবে এরকম তো না। সেটাই তো, আচ্ছা এটা দিয়ে আমরা শিখতেছি, এই জন্য তো লিখতে বললাম। ঠিক আছে, এগুলো তো লাগবে বারবার, এই আইসো নিও বা এন এর যে ব্যাপারগুলো অন্য ক্ষেত্রেও তো লাগবে। এটা তো এই জন্য আহ, প্র্যাকটিস করতে বললাম, এটা তো এক জায়গায় লাগলে তো আর দিতাম না। হ্যাঁ, এই যে এখানেই শেষ তা তো, আমরা এটা দিয়ে উদাহরণ দিয়ে শিখলাম। আচ্ছা হ্যাঁ স্যার, কমপ্লিট। আচ্ছা, আমরা অ্যালকাইল মূলকের একটু ব্যাপারে যাব, যে অ্যালকাইল মূলক তো আমাদের খুব ভালো করেই শিখতে হবে, অ্যালকাইল মূলকগুলো চিনতে হবে। তো অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন পরমাণু চলে যাবে, ওটাকে আমরা অ্যালকাইল মূলক বলি। অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণু কম, এটাই হলো অ্যালকাইল মূলক। ঠিক আছে, কোনো অ্যালকেনের অণু থেকে দুই বা ততোধিক অ্যালকাইল মূলকের নামকরণ উপরোক্ত নিয়মে করা হয়। যেমন মিথেন থেকে মিথাইল মূলক হবে, মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে আবার দুইটা সম্ভব, একটা এন প্রোপাইল আর একটা আইসো প্রোপাইল। যদি প্রান্তে এরকম ইয়া থাকে, এগুলো তোমার এগুলোই বেশি চিনতে হবে, এগুলো পরে ঝামেলা হবে। যদি এক প্রান্তে তোমার এরকম সরল শিকল হয়ে এক প্রান্তে তোমার যোজনী তৈরি হয়, মানে একটা হাইড্রোজেন চলে যায় এক প্রান্ত থেকে, তাহলে এন প্রোপাইল। আর যদি মাঝখানের কার্বন থেকে হাইড্রোজেন চলে যায় তাহলে আইসো প্রোপাইল। এই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। বিউটেন থেকে এরকম চারটা মূলক সম্ভব, একটা হলো এন বিউটাইল, দেখো একদম প্রান্ত থেকে। আর এরকম একটা শাখা হয়েছে 2 নম্বর কার্বনে মিথাইল মূলক আছে, তখন হলো আইসো বিউটাইল। আবার দেখো এখানে এটা এরকম যে CH3টা যে কার্বনের সাথে সেই কার্বনেতে তোমার ইয়া তৈরি হয়েছে, তখন সেকেন্ডারি বিউটাইল। আবার যদি এরকম হয় যে যে কার্বনে যোজনী তৈরি হয়েছে সেই কার্বন 3টা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে টারশারি বিউটাইল মূলক। তুমি এটাও লিখে রাখবা, এগুলো ভবিষ্যতে এটা খুব সুন্দর করে দেওয়া আছে, তাহলে পরে তালগোল পেকে যাবা যে কোনটা আইসো বলবো আর কোনটা সেকেন্ডারি বলবো। মনে হতো হচ্ছে এটার এটা সেম, কিন্তু আসলে সেম না। দেখো এখানে যেটাতে যোজনী তৈরি হয়েছে তার সাথে কিন্তু মিথাইল মূলক নাই, আর এখানে যেটাতে যোজনী তৈরি হয়েছে সেটাই মিথাইল মূলক। তুমি এভাবে লিখে রাখতে পারো বোঝার জন্য, তাহলে হলো আচ্ছা আচ্ছা সেকেন্ডারি। তাহলে আইসো আর সেকেন্ডারির মধ্যে পার্থক্য আছে। আর টারশারি হলো যখন যোজনী যোজনী আহ, সমৃদ্ধ কার্বন পরমাণু যখন 3টা কার্বনের সাথে যুক্ত থাকবে তখন টারশিয়ারি। আর যোজনী সমৃদ্ধ কার্বন যখন 2টা কার্বনের সাথে থাকবে তখন সেকেন্ডারি। যোজনী সমৃদ্ধ কার্বন যখন একটা কার্বনের সাথে যুক্ত প্রাইমারি, প্রাইমারিটাকে আমরা প্রাইমারি না বলে আইসো বলেছি এখানে, কারণ এই যে যেহেতু শাখাযুক্ত। বুঝতে পেরেছ? আমরা আগে যে হ্যাঁ হ্যাঁ আসলাম আইসো, এই যে 2 নম্বর কার্বনে মিথাইল মূলক থাকলে আইসো বলবো, এটাও 2 নম্বর কার্বনে। এই কথাগুলো সব বইয়ে বলেনি। এই যে 2 নম্বর কার্বন, এটা 1 এটা 2, বা এটা 1 এটা 2, 2 নম্বর কার্বনে শাখা থাকলে মিথাইল মূলক থাকলে মানে মিথাইল মূলক থাকলে আইসো। তাহলে এই চারটা তুমি লিখে রাখো, আর অন্যগুলো তো পারবাই। মিথাইল কোনো সমস্যা নেই, ইথাইল কোনো সমস্যা নেই। প্রোপেন থেকে তো এন প্রোপাইল হচ্ছে কখন, এই দুটা লিখে রাখো, এই তিনটা। মানে প্রোপেন থেকে দুটা হচ্ছে এন প্রোপাইল মূলক, আইসো প্রোপাইল মূলক। আর বিউটান থেকে চারটা। ঠিক আছে, দুটা। হ্যাঁ, এই প্রোপেন থেকে আর ইয়া থেকে লিখে। আচ্ছা সেক বিউটাইন মূলক তারপর ট্রেড এগুলা স্যার। এটা হলো সেকেন্ডারি, সংক্ষেপে লেখা হয়েছে সেক। আর এটা হলো টার্সিয়ারি, সংক্ষেপে লেখা আছে TERT, টার্সিয়ারি। টার, আচ্ছা এটা কনসেপ্টটা কি স্যার? হ্যাঁ বলো। মানে স্যার এটা কনসেপ্টটা কি, মানে যেমন উপরেটা ছিল যেমন ন্যানো ন্যানো থাকলে হচ্ছে স্যার উপরটা কি ন্যানো না নিও? নিও নিও। নিও নিও নিও। হ্যাঁ স্যার নিও যৌগ। আচ্ছা আচ্ছা নিও থাকলে হচ্ছে যে স্যার চতুষ্মাত্রিক বা মানে কার্বন হচ্ছে চারটা কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকবে। আর তাহলে স্যার সেক বা মানে আর ট্রেট এগুলার এটা কি? আচ্ছা বলতেছি, তুমি আগে এটা লেখো, এখান থেকে লেখো প্রোপেন থেকে দুটি হ্যাঁ হ্যাঁ দুটি অ্যালকাইল মূলক, এভাবে লেখো। আমি যা বলি সেটা লেখো। হ্যাঁ প্রোপেন, হ্যাঁ প্রোপেন লেখো, প্রোপেন লিখে ব্র্যাকেটে সংকেত দাও, দিয়ে লেখো থেকে দুটি অ্যালকাইল মূলক সম্ভব।
এই লাইনটা লেখো, তারপর আমি বলতেছি। একসাথে সব দিকে চিন্তা করলে হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা, লিখছো প্রোপেন থেকে দুটি অ্যালকাইল মূলক সম্ভব, এই কথাটা লিখছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এক নম্বর দাও, এক নম্বর দিয়ে লেখো এন প্রোপাইল মূলক, দিয়ে এই সংকেতটা দাও। 2 নম্বর দিয়ে লেখো আইসো প্রোপাইল মূলক, তারপর আমি বুঝাই দিচ্ছি। 1 নম্বর হলো এন প্রোপাইল মূলক, 2 নম্বর দাও দিয়ে আইসো প্রোপাইল মূলক, সংকেত সহ নাম লিখবা। স্যার 1 নম্বর দেব এন প্রোপাইল মূলক। 1 নম্বর এন প্রোপাইল মূলক দিয়ে এই সংকেতটা সহ লিখবা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা, এখন এন প্রোপাইল হলো কেন? প্রোপাইল হলো 3টা কার্বন আছে বলে প্রোপেন থেকে, আর এন হলো এটা নরমাল বলে, একদম সরল শিকল, নরমাল বলে। আর এটা আইসো হলো কেন? আইসো হলো কারণ আমরা বলতেছি যে এই যে 2 নম্বর কার্বনে যেহেতু যোজনীটা ফাঁকা হয়েছে। এখন তুমি এই কথাগুলো, আমি যে কথাগুলো বলছি, তুমি তোমার মনে রাখার জন্য এগুলো লিখে রাখতে পারো তোমার মতো করে। আইসো হওয়ার কারণ হলো 2 নম্বর কার্বনের ভ্যালেন্সি হয়েছে, নরমাল এন হয়েছে 1 নম্বর কার্বনে বলে। এই হয়েছে, লিখে রাখো হ্যাঁ স্যার। তোমার মতো করে তুমি, যাতে পরে তুমি বুঝতে পারো। আচ্ছা, আর এখন আসো, তুমি এই যে বিউটেন, ব্র্যাকেটে বিউটেনের সংকেত লিখবা, থেকে 4টি অ্যালকাইল মূলক সম্ভব, মূলক খালি লিখবা না, লিখবা অ্যালকাইল মূলক সম্ভব। লিখে তুমি লেখো যে যেমন দরকার নাই, সম্ভব 1 দিবা, এটা লিখবা, 2 দিবা, এটা লিখবা, 3 দেখবা, এটা লিখবা, 4টা লিখবা। আর ব্যাখ্যার জন্য জায়গা রাখবা, আমি ব্যাখ্যাটা দিয়ে দিব, বুঝাই দিব। ঠিক আছে? হ্যাঁ স্যার। 1 লিখে মানে সঙ্গে সঙ্গে 2 লিখবা না, জায়গা রাখবা, আমি ব্যাখ্যা দেবো ছোট করে। আমি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 4টা লিখে নাও, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। তাহলে স্যার কি লিখবো স্যার? বিউটন থেকে 4টি মূলক সম্ভব, তারপর স্যার 1 2 করে। 2 3 4 করে যা আছে সেভাবে লিখো, আর জায়গা রাখো ব্যাখ্যা দেওয়ার জন্য। এটা তোমার বেসিক তৈরি হচ্ছে, মানে এর পরে যে জিনিসগুলো আছে সেগুলো হলো এর এর উপরে কাজ করতে হবে, এগুলোর উপরেই। হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার হয়েছে। তাহলে এখন আসো তুমি। আমার ব্যাখ্যা হলো দুইটা কথা, একটা হলো এন এর ব্যাখ্যা আর একটা হলো বিউটাইলের ব্যাখ্যা। বিউটাইল কেন 4 কার্বন আছে তাই, এই ব্যাখ্যাটা তো আর লাগবে না। এটা বিউটাইল কেন 4 কার্বন আছে তাই, এ তো সেম। বিউটাইল কেন 4 কার্বন আছে তাই, বিউটাইল কেন 4 কার্বন আছে তাই। তাহলে এটার ব্যাখ্যা তো লেখার দরকার নেই। আমার লেখার দরকার এটা এন হলো কেন, এটা আইসো হলো কেন, এটা সেকেন্ডারি হলো কেন, আর এটা টারশিয়ারি হলো কেন। এই তো কথা। এই হ্যাঁ ব্যাখ্যাগুলো স্যার। সংক্ষেপে লেখো। এন হলো কেন, কারণ এটা নর্মাল, একই একটা শিকল মাত্র, আর কোনো ঝামেলা নাই, কিচ্ছু নেই, সবচেয়ে নর্মাল। এই 4টার মধ্যে সবচেয়ে নর্মাল এটা, এই জন্য এটা এন হয়েছে। বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ লিখেছি স্যার। আচ্ছা। আর এখানে যেটা হচ্ছে আইসো, এটা আগেই ব্যাখ্যা দিয়েছি আমি, যখন আইসো পেন্টেন বলেছি তখনই কিন্তু ব্যাখ্যা দিয়েছিলাম, এই যে এখানে তখনই লিখতে বলেছিলাম 2 নম্বর কার্বনে মিথাইল মূলক থাকলে আইসো হবে। এই 2 নম্বর কার্বনে মিথাইল মূলক, এই জন্য আইসো। এই যে যেদিক থেকে যাও তুমি, এটা 1 2 বা 1 2, 2 নম্বরের কার্বনে মিথাইল মূলক থাকলে আইসো। এখন লিখে রাখো এই কথাটা, 2 নম্বর কার্বনে মিথাইল মূলক থাকলে আইসো। তুমি বই 10টা বই খুঁজেও কিন্তু কথা পাবা না খুঁজে। হ্যাঁ স্যার। হচ্ছে, তারপরে আসো পরেরটাই, সেকেন্ডারি। আইসো আর সেকেন্ডারির মধ্যে তোমার ঝামেলা লাগতে পারে। দেখো এটা কিন্তু 2 নম্বর কার্বনে ছিল, এটা কি 2 নম্বর কার্বনে আছে? 1 নম্বর না কার্বন, স্যার। এই জন্যই সেকেন্ডারি, এটাকে আমরা আইসো বলতে পারবো না। তবে আমরা অন্য ব্যাখ্যা দেবো একটা। দেখো যোজনী তৈরি হয়েছে কোন কার্বনে, এই কার্বনে যোজনী তৈরি হয়েছে, মানে এই কার্বনে হাত ফাঁকা হয়েছে, সোজা কথা। তাহলে এই কার্বনের সাথে 2টা কার্বন যুক্ত আছে, এই যে এই কার্বনটা, এই কার্বনটা, যদি মানে যে কার্বনে যোজনী তৈরি হয়েছে সেই কার্বনের সাথে 2টা কার্বন যুক্ত থাকে, তাহলে সেকেন্ডারি। অর্থাৎ মূলক, মূলক যুক্ত, আমরা যদি বলি মূলক, এটাই মূলক, মূলকের কার্বন 2টা কার্বনের সাথে যুক্ত থাকে, সেকেন্ডারি। মূলকের কার্বন 2টা কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে সেকেন্ডারি। আচ্ছা আচ্ছা। লিখে রাখ। স্যার এখানে তো স্যার কার্বন চাইলে তো স্যার আরো স্যার 2টা কার্বনের সাথে যুক্ত হতে পারে না স্যার? আরো একটা, হ্যাঁ আর একটা পারবে স্যার। তুমি একদম, এটা একদম বোকার মতন কথা বললে। তুমি চাইলে তো সব টাকা একবারে খরচ করে ফেলে আসতে পারো। হ্যাঁ তো স্যার বুঝলাম না স্যার। তুমি তো মানে, মানে যারা ওই যে মদ খায় তারা হ্যাঁ সব হ্যাঁ। টাকা বারে দিয়ে চলে আসে, পরে ধার করে বাসায় গাড়ি ভাড়া করে আসে, সেরকম একটা ঘটনা হলো। চাইলে তো 4টা কার্বনের সাথে যুক্ত হতে পারবে, কারণ তার তো যদি 4 আছেই, সেটা তো যুক্ত হয়েছে, তাহলে কি না তাই স্যার আমি ওইটা বলিনি স্যার, ওইটা বলিনি স্যার। যুক্ত হয়েছে এখানে, তাই বলে কি বারবার তাই হবে? এখানে তো হয়েছে, এই যে হয়েছে 4টা কার্বনের সাথে একটা কার্বন যুক্ত হয়েছে, এই কার্বনটা, এই কার্বনটা 4টা কার্বনের হ্যাঁ হ্যাঁ। সাথে যুক্ত হয়েছে, তাহলে কি তাই বলে খালি এই যৌগটাই হবে আর কোনো যৌগ হবে না? ও না স্যার, ওইখানে স্যার যে স্যার সেকেন্ডারিতে কার্বনের স্যার একটা হাত ফাঁকা। হ্যাঁ, এটার সাথে অনেক কিছু যুক্ত হতে পারে, এটার সাথে ওই যুক্ত হতে পারে, এটার সাথে সিএসও, হ্যাঁ হ্যাঁ। কার্বক্সিল মূলক, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অনেক কিছু যুক্ত হতে পারে এটার সাথে। আমরা যে ফাঁকা অংশ দেখাচ্ছি তার সাথে তো কোনো কার্যকরী মূলক যুক্ত হবে, কোনো অন্য কোনো অধাতু যুক্ত হবে, কিছু যুক্ত একটা যৌগ তৈরি হবে। তাহলে এটা তো একটা তাহলে স্যার একটা দিক থেকে তো ভাবা যায় স্যার, যে মানে যে কার্বনের মানে একটা হাত ফাঁকা থাকবে ওইখানে যদি স্যার মিথাইল মূলক যুক্ত থাকে তাহলে ওইটা সেকেন্ডারি হবে। হ্যাঁ, তুমি যেভাবে মনে রাখো সেটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আমি স্যার সেটা এর বলছিলাম থেকে আর কি। ভালো আর কিছু নাই, যে ওই কার্বনের সাথে 2টা কার্বন থাকলে সেকেন্ডারি, এই একটা কার্বন আর এই একটা কার্বন, দুইটা দুইটা থাকলে সেকেন্ডারি, 3টা থাকলে হ্যাঁ টারশিয়ারি, এই যে একটা, এই যে একটা, হ্যাঁ। 2টা, 3টা, 3টা থাকলে টারশিয়ারি। কার্বন আচ্ছা 3টা আচ্ছা। যুক্ত থাকলে টারশিয়ারি, 2টা থাকলে সেকেন্ডারি, একটা থাকলে প্রাইমারি। এই আইসোটাকে আমরা প্রাইমারি বলতে পারবো।
আইসোটাকে আমরা প্রাইমারি বলতে পারবো, কিন্তু প্রাইমারি বললে পুরো সংকেতটা খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে অবশ্য, প্রাইমারি বললে তখন এটা যদি এই জায়গায় থাকে এটাও প্রাইমারি, এই জন্য এন না আইসো বোঝা যাবে না। এটাও একটা প্রাইমারি, এই এনটাও প্রাইমারি, আইসোটাও প্রাইমারি, এই জন্য প্রাইমারিটা বলা হয়নি এখানে। তবে এটাও প্রাইমারি, এটাও প্রাইমারি, কিন্তু এটা সেকেন্ডারি, এটা টার্সিয়ারি। মানে এখানে বলো মূলকের কার্বন 2টা কার্বনের সাথে থাকলে সেকেন্ডারি, মূলকের কার্বন 3টা কার্বনের সাথে থেকে টার্সিয়ারি। এর থেকে সহজ তার কোনো কিছু পাবা না তুমি খুঁজে। হ্যাঁ স্যার। এর থেকে সহজ ব্যাখ্যার পাবা না, বইগুলো তো এত সহজ করে নাই, উল্টো করে বলা আছে যে মানে মূলকযুক্ত কার্বন কোনো হাইড্রোজেন না যুক্ত থাকলে টার্সিয়ারি, একটা হাইড্রোজেন থাকলে সেকেন্ডারি, আর 2টা হাইড্রোজেন থাকলে প্রাইমারি, এভাবে উল্টো দিক থেকে বলেছে। হাইড্রোজেন হিসাব না করে আমি যদি কার্বন হিসাব করি সহজ হয়ে গেল, একটা কার্বন প্রাইমারি, 2টা কার্বন সেকেন্ডারি, 3টা কার্বন টার্সিয়ারি, হিসাবও হয়ে গেল 1 2 3 কার্বনের সংখ্যা দিয়ে। কিন্তু বইগুলোতে বলা আছে হাইড্রোজেন দিয়ে, হাইড্রোজেন না থাকলে টার্সিয়ারি, একটা হাইড্রোজেন সেকেন্ডারি, 2টা হাইড্রোজেন প্রাইমারি, মানে এখান থেকে নাই থেকে শুরু হয়েছে। কিন্তু আমরা কার্বন দিয়ে বললেই সুবিধা, তোমার তো সংখ্যা চাইবে না, বুঝে রাখতে হবে, মনে রাখতে হবে, যেভাবে তুমি সহজে মনে রাখতে পারবা। হ্যাঁ স্যার, লিখেছি। আচ্ছা, এখন আমরা পদ্ধতি 2 যাচ্ছি, উদ্ভূত পদ্ধতি। এই পদ্ধতিতে অল্প কয়েকটা যৌগের নাম আছে, শুধু 2 প্রকার যৌগের নামকরণ আমরা এই পদ্ধতি করবো, একটা হলো অ্যালকেন আর একটা হলো অ্যালকোহল। অ্যালকেন আর অ্যালকোহলের শুধুমাত্র নাম এই পদ্ধতিতে আছে, আর বাকি সব বাতিল হয়ে গেছে। অ্যালকেন সদস্যগুলোকে মিথেনের জাতক রূপে নামকরণ হবে। মিথেনই হলো মূল, মিথেন থেকেই তৈরি হয়েছে, উদ্ভূত, যেখান থেকে উৎপত্তি হয়েছে। তাহলে আমরা এই যৌগটাকে ধরে নেব কার্বিনল, এই মিথাইল অ্যালকোহলকে ধরে নেব কার্বিনল। এটাকে কার্বিনল আগে লিখে নাও, যে আমরা যেটাকে এতক্ষণ মিথাইল অ্যালকোহল বলেছি, মিথানল বলেছি, উদ্ভূত পদ্ধতিতে সেটা হলো কার্বিনল, CH3OH, কার্বিনল লিখো। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কার্বিনল, 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হলো কার্বিনল, সহজ কথা। আচ্ছা হলো, এখন আমরা অ্যালকেনের নামগুলো দেখবো। দেখো অ্যালকেনের নাম আর অ্যালকোহলের নাম। এই 1 কার্বন বিশিষ্ট এটা হলো মিথেন, আর 1 কার্বন বিশিষ্টটাকে আমরা বলবো মিথাইল। তাহলে নামটা কি হলো? মিথাইল মিথেন। উদ্ভূত পদ্ধতির নাম এরকম, মিথাইল মিথেন। লেখো। স্যার আরেকবার একটু বলবেন স্যার। মানে
মিথাইল আর মিথেন ছাড়া আর কোনো নাম আসবে হ্যাঁ না হ্যাঁ উদ্ভূত পদ্ধতিতে। মিথাইল আর মিথেন ছাড়া। মিথেন ছাড়া অন্য কোনো নাম আসবে না। তাহলে আমরা যদি 2 কার্বন বিশিষ্ট হয় তাহলে একটা কার্বনকে বলবো মিথাইল আর একটা কার্বনকে বলবো মিথেন, হ্যাঁ হ্যাঁ তাহলে মিথাইল মিথেন। হয়েছে লেখা? হ্যাঁ স্যার হয়েছে। এখন আসো তুমি, যদি 3 কার্বন বিশিষ্ট হয়, দেখো 3 কার্বন বিশিষ্ট হয় তাহলে যে কার্বনটা সবচেয়ে বেশি কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনটা 2টা কার্বনের সাথে যুক্ত আছে, এটা হলো মিথেন। এটা হলো মিথেন, এই কার্বনটা হলো মিথেন, এইটা হলো মিথেন, এইটা মিথেন। বুঝতে পেরেছ? যে কার্বনটা হ্যাঁ সবচেয়ে হ্যাঁ বেশি কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা হলো মিথেন। আর বাকিগুলো হলো মিথাইল, এটা একটা মিথাইল আর এটা আর একটা মিথাইল। তাহলে 2টা মিথাইল, এই জন্য বলবো ডাইমিথাইল মিথেন। শেষ। বুঝছো কিনা দেখো? ও হ্যাঁ হ্যাঁ স্যার, একদম এখন স্যার একদম ক্লিয়ার হয়েছে। হ্যাঁ লেখো। হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার হয়েছে। দেখো এটা আমরা একটু এই নামটাকে আমরা একটু ভেঙে লিখি তাহলে ক্লিয়ার হবে। এই হলো একটা কার্বন, এই কার্বনে তোমার একটা, এই হলো একটা CH3, দেখো এই হলো আর একটা CH3, 3টা CH3 আছে, দেখো এই যে CH3 হোল 3, CH3 3টা CH3 আর একটা হলো হাইড্রোজেন আছে যে CH, এই এই হলো। তাহলে এই কার্বনটা সবচেয়ে বেশি কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা হলো মিথেন। আর এটাও মিথাইল, এটাও মিথাইল, এটাও মিথাইল, তাহলে ট্রাইমিথাইল মিথেন। নামটা দেখো এখন বুঝো কিনা, ট্রাইমিথাইল মিথেন। ট্রাই মিথাইল মিথাইল মিথেন। মিথেন। যে কার্বন সবচেয়ে বেশি কার্বনের সাথে যুক্ত আছে সে হলো মিথেন, অন্যগুলো মিথাইল। আর ওই যে ডাই ট্রাই টেট্রা, এটা ছাড়া আর অন্য কোনো শব্দ ব্যবহার হবে না, শুধু ব্যবহার হবে মিথাইল আর মিথেন। তাহলে স্যার ডাই মিথেন স্যার স্যার আরেকবার একটু বলবেন স্যার। হ্যাঁ তুমি প্রশ্ন করো। স্যার নামটা স্যার মানে স্যার ডাই। নামটা তো এখানে লেখা আছে, এই যে এই যে এই যে এই যে ট্রাই মি ও স্যার ট্রাই মিথাইল মিথেন। হ্যাঁ 3টা কার্বন যুক্ত আছে জন্য ট্রাই বলবো না? ও স্যার ট্রাই তো মানে শোনা যায়নি স্যার, এই জন্য স্যার মানে ওই স্যার ভয়েসে স্যার সমস্যা হয়ে গেছিল অডিওতে। ওই লেখা তো আছে, তোমাকে দেখাচ্ছি তো, আমি দেখাচ্ছি যে এটাকে তো আমরা ভেঙে লিখলাম, এই যে এটাকে ভেঙে দেখালাম, এই সংকেতটাকে এখানে ভেঙে দেখাইছে, আর নামটা তো এখানে আছে। ট্রাই মিথাইল মিথেন। হ্যাঁ স্যার ক্লিয়ার। এখন তুমি তাহলে একদম শুরু থেকে আসো। একটা আমরা বলেছি মিথাইল মিথেন, ডাইমিথাইল মিথেন, ট্রাইমিথাইল মিথেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দেখো এটা হলো মিথাইল মিথেন। আর যখন কার্বন হয়ে গেছে, যে কার্বন বেশি কার্বনের সাথে যুক্ত আছে সে হলো মিথেন, বাকিগুলো মিথাইল। যখন 4টা কার্বন হয়ে গেছে, যে কার্বন বেশি কার্বনের সাথে আছে সে মিথেন, বাকিগুলো মিথাইল। আচ্ছা এখন আসো অ্যালকোহল।
অ্যালকোহলের নাম খেয়াল করো। আমরা আগে বলেছি যে এটা হলো কার্বিনল, এটা আবার লেখো, এই যে এটা কার্বিনল, CH3 হলো কার্বিনল। হ্যাঁ স্যার। মানে হলো এক কার্বন সহ OH হলো কার্বিনল, হাইড্রোজেন ফ্যাক্টর না। এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো যে OH সহ একটা কার্বন হলো কার্বিনল। তাই যদি হয় কার্বিনল হয়, তাহলে আমাদের এই এক কার্বন সহ OH এটা হলো কার্বিনল, এইটুকু হলো কার্বিনল, আর এইটা হলো মিথাইল, তাহলে মিথাইল কার্বিনল। নামটা এখন লেখো, বুঝো। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আসো দেখো, এই যে এক কার্বন সহ এইটুকু হলো কার্বিনল, আর বাকিটুকু হলো ইথাইল, তাহলে ইথাইল কার্বিনল। বুঝতে পেরেছো নামটা? এখানে কিন্তু আবার কার্বিনল বাকিটুকু ও হ্যাঁ 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 স্যার। বাকিটুকু যা আছে সব হবে। একদম ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আসো লাস্টেরটা আমরা যেটা বলবো, লাস্টের আরো দুইটা দেখো, এইটুকু হলো কার্বিনল, তাহলে এটা হলো ডাইমিথাইল। এটা কিন্তু আর ইথাইল না, এটা ডাইমিথাইল, তাহলে ডাইমিথাইল কার্বিনল লেখো। হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা, এখানে দেখো এই এক কার্বন সহ ওইটা হলো কার্বিনল, এই যে এইটুকু কার্বিনল, এক কার্বন সহ কিন্তু, আর বাকিটা হলে এখানে তিনটা মিথাইল, তাহলে ট্রাইমিথাইল কার্বিনল। হ্যাঁ স্যার লিখেছি। এখন সবগুলো কার্বিনল গুলো একবার চোখগুলো তোমার খাতায়, তাহলে ভালো বুঝতে পারবা। হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে আমরা উদ্ভূত পদ্ধতি কিন্তু সেইটুকুই উদ্ভূত পদ্ধতি, শুধু অ্যালকেনের কয়েকটা নাম হবে, ওই মিথাইল আর মিথেন বলে, ডাইমিথাইল মিথেন, ট্রাইমিথাইল মিথেন, এছাড়াও কোনো নাম হবে না। আর অ্যালকোহলের কয়েকটা নাম হবে খালি কার্বিনল বলে, একটা কার্বন সহ হয়েছিল কার্বিনল, বাকিটা যা নাম থাকবে তাই। এখন আমরা আধুনিক পদ্ধতিতে যাব, জেনেভা পদ্ধতি। এটা অনেক নাম বলে, আধুনিক পদ্ধতি বলে, জেনেভা পদ্ধতি বলে, ইউপিএক পদ্ধতি বলে, যে পদ্ধতি বলুক শুনলে বুঝতে পারবা।
1892 সাল প্রথম খ্যাতিমান আন্তর্জাতিক খ্যাতিমান রসায়নবিদরা সুইজারল্যান্ডে জেনেভা শহরে এক সম্মেলনে, এই জন্য জেনেভা পদ্ধতি বলে এটা, জৈবযৌগের কার্বন শিকল ও কার্যকরী মূলক ভিত্তিক নামকরণের যে কার্যকর বিধিমালা প্রণয়ন করেন তাকে জেনেভা বা ইউপেক পদ্ধতি বলে। বিভিন্ন সময় জেনেভা পদ্ধতিতে বিভিন্ন নিয়ম পরিবর্তন ও সংযোজন করা হয়। 1993 সালে জেনেভা পদ্ধতির সর্বশেষ সংস্করণ মতে অ্যালিফেটিক জৈবযৌগের নামকরণের সারসংক্ষেপ নিম্নরূপ। আমরা এগুলো দেখেছি, এখন আমরা একটু সিস্টেমেটিক দেখব। অ্যালিফেটিক জৈবযৌগের নামকরণে প্রধানত 3টা পদ বা অংশ থাকে। 3টা পদ বা অংশ থাকে। একটা মূল পদ, যেটাকে আমরা বলি শব্দমূল, ওয়ার্ড রুট। এই 2 নাম্বার যেটা, এটাই হলো মূল পদ, মূল নাম। এই যে আমি গোল করলাম, দেখতে পেয়েছ? হ্যাঁ স্যার, এটাই মূল। এটা শব্দমূল বলা হয়, ওয়ার্ড রুট বলা হয়, বা মূল নাম। মূল নামটা এখানে থাকবে। এটা হলো উপপদ, প্রিফিক্স বলে ইংলিশে, অর্থাৎ নামের শুরুতে যেটা বসে। আর এটা হলো পরপদ, যেটা নামের শেষে বসবে, সাফিক্স। ঠিক আছে? হ্যাঁ, তুমি এইটা একটু লিখে রাখো যে নামকরণের সারসংক্ষেপ নিম্নরূপ। তার আগে এখান থেকে একটু লিখবা, এখান থেকে এই যে অ্যালিফেটিক জৈবযৌগের নামকরণের সারসংক্ষেপ নিম্নরূপ। অ্যালিফেটিক জৈবযৌগের নামকরণে প্রধানত 3টি পদ বা অংশ থাকে। যেমন থেকে এ পর্যন্ত একটু লিখে রাখো, কারণ এটা তোমার আজীবন লাগবে। হ্যাঁ স্যার, লিখেছি। আচ্ছা, এখন তুমি আসো। এই 3টি পদের মধ্যে শব্দমূল প্রধান, আমরা আগে বলেছি এটা প্রধান শব্দমূল, যেটা 2 নাম্বার, যা নির্ধারিত দীর্ঘতম কার্বন শিকল। এখানে থাকবে হলো দীর্ঘতম কার্বন শিকল। এর মোট কার্বন পরমাণুর সংখ্যার উপর নির্ভরশীল। দীর্ঘতম কার্বন শিকলের কার্বন পরমাণুর সংখ্যানুসারে জৈবযৌগের নামের শব্দমূল নির্ধারিত হয়, যা 2.7 দেওয়া হয়েছে। এই শব্দমূল পদের শেষে কার্বন শিকলের প্রকৃতি অনুসারে অথবা কার্যকরমূলকের প্রকৃতি অনুসারে পরপদ যোগ করা হয়। যদি অ্যালকেন হয় তাহলে এন হবে, অ্যালকিন হলে ইন হবে, অ্যালকাইন হলে আইন হবে, এরকম, বা কার্যকরীমূলক কি আছে তার উপর ভিত্তি করে পরপদ। এরূপে মূল জৈবযৌগের নামকরণ স্থিরীকৃত হয়। তারপর মূল জৈবযৌগের কার্বন শিকলের হাইড্রোজেন পরমাণু অন্য কোনো মূলক বা পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে উপপদ। উপপদটা হবে যে প্রতিস্থাপক। এটা আসলে এক কথায় লেখা রাখো, উপপদ হলো প্রতিস্থাপক। প্রতিস্থাপক হাইড্রোজেনের প্রতিস্থাপক। উপপদটা হলো হাইড্রোজেনের প্রতিস্থাপক, আর পরপদটা হলো মূলত কার্যকরী মূলক বলতে পারো। স্যার আগে থেকে কি বলেছিলেন? উপপদ হলো প্রতিস্থাপক, তারপরটা উপপদ হলো প্রতিস্থাপক, হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপক। এটা লিখো, এগুলো লিখলে পরে আর ভুলবা না কখনো, বুঝে মনে রাখবে সবসময়। উপপদ হলো হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপক, আর পরপদ হলো কার্যকরী মূলক।
হ্যাঁ আচ্ছা, এখন আমরা এই উপপদ হিসাবে মূল যৌগযোগের নামের পূর্বে বলে দেবো। এটা উপপদটা কিন্তু নামের পূর্বে বসবে। শিকলে তার অবস্থান কোথায় আছে সেগুলো উল্লেখ করে আমরা বলবো যে তার অবস্থান কোথায়, কত নাম্বার কার্বনে। আচ্ছা, এখন আমরা নিয়মে যাই আস্তে আস্তে। হাইড্রোকার্বনের অণুতে কেবল সিগমা বন্ধন থাকলে, মানে এটা সম্পৃক্ত হলে, এটাকে তখন অ্যালকেন বলবো। এগুলোকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে অ্যালকেন। এন নামকরণের শব্দমূলের সাথে এন যোগ হবে, যে এন বাংলায় এন বলা হয়, ইংলিশে এ এন ই এন। যেহেতু সম্পৃক্ত হাইড্রোকার্বন হয়, শুধু সিগমা বন্ধন থাকে, শুধু সিঙ্গেল বন্ড থাকে, একক বন্ধন থাকে। মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বনকে তখন অ্যালকেন বলে, যে অ্যালকেন। এর সংকেত CnH2n+2, জানো তো মনে হয়। হ্যাঁ এবং তাকে মূল যৌগ শ্রেণী ধরা হয়। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু সরালে যে একযোজী মূলক পাওয়া যায় তাকে অ্যালকাইল মূলক বলা হয়। এটা আমরা শিখলাম আজকেই। এই মূলক পূর্বপদ রূপে মূল যৌগের নামকরণে বসে। এটাও হাইড্রোজেন সরানো চলে গেছে, এটাও একটা উপপদ। ঠিক আছে, অ্যালকাইল মূলকও একটা উপপদ। অ্যালকাইল মূলকও একটা প্রতিস্থাপক, হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপক। এটা উপপদ, শুরুতে বলবেন। আচ্ছা, এখানে আমরা একটু দেখতে পাই 12টা নাম আছে, একটু খেয়াল করো। এই যে তুমি একটু লিখে রাখো, তোমার বইতে মনে হয় সারণী 2.6 আছে। কত পেজে যাও, একটু পেজে যাও। পাইছো? হ্যাঁ স্যার পেয়েছি। আচ্ছা দেখো, আমরা বলছি ওটা খুব ভালো করে দাগ দাও, পুরোটা মুখস্থ করে ফেলবা। মুখস্থ করা লাগবে না আসলে, সিস্টেমেটিক, কিন্তু সিস্টেমেটিকই মুখস্থ করবা। কার্বন শিকলের পরমাণুর সংখ্যানুসারে যৌগযুগের শব্দমূল, অ্যালকেনের নাম ও সংকেত এবং অ্যালকাইল মূলকের নাম ও সংকেত, এগুলো শিখলে আমরা অন্যান্য সব সহজ হয়ে যাবে। যে শিকলে কার্বন পরমাণু 1 থেকে 12টা দেওয়া আছে। আচ্ছা, মানে কার্বন পরমাণুর সংখ্যা C1 C2, মানে C1 মানে 1 কার্বন, C2 মানে 2 কার্বন, C12 মানে 12টা কার্বন। আর নামটা দেখো, মিট ইট, তুমি দেখো একটু, এগুলো আগে শেখানো হয়েছে, কোথাও সমস্যা হলে আমি বলবো, একটু দেখে নাও ভালো করে, খুব মনোযোগ সহকারে। এগুলো হলো বেসিক জিনিস। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, এক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক, উইন্ডেক, ডোডেক, ডোডেক। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, এক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। আর হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, হাইড্রোজেন, হেপ্টেন, অক্টেন, নরেন, ডেকেন, তারপর উইন্ডেকেন, ডোডেকেন, ডোডেকেন। তারপর হচ্ছে মিথ, ইথ, প্রোপ। হ্যাঁ স্যার। আচ্ছা, পুরাটা দেখছো? বুঝছো তো? খুবই সিস্টেমেটিক। হ্যাঁ স্যার। খুবই সিস্টেমেটিক, দেখতে সময় লাগার কথা না। আচ্ছা, এটা পুরাটা বুঝে রাখতে হবে। এই অ্যালকাইল মূলকগুলো প্রতিস্থাপক, কিন্তু হাইড্রোজেনের বদলে এগুলো ব্যবহার হবে, এই জন্য এটা প্রতিস্থাপক। এগুলো সব উপপদ হবে, তুমি এটা একটু পাশে লিখে রাখো। এগুলো অ্যালকাইল মূলকগুলো ব্যবহার হয় হলো হাইড্রোজেনের পরিবর্তে। অ্যালকাইল মূলক মানে হাইড্রোজেনের পরিবর্তে অ্যালকেনে যুক্ত হয়, এগুলো হলো সব প্রতিস্থাপক, এই জন্য এরা সব উপপদ। আর অ্যালকেনের সংকেত তো সাধারণ সংকেত, এটা এর সংকেত নাম তো বুঝতেই পারতেছ। আর এই যে মূল অংশটা তোমাকে শিখতেই হবে, নামটা মুখস্থ। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ,
অক, নন, ডেক, উনডেক, ডোডেক, তারপরে তুমি নামটা পারবা। এগুলোর সাথে এন যুক্ত করে এই নামগুলো করা হয়েছে। মিথ যোগেন, মিথেন, ইথ যোগ ইথেন, প্রোপ যোগেন, প্রোপেন, বিউট যোগেন, বিউটেন, এভাবে। বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটা খালি এখানে একটু ব্যাখ্যা দিয়ে রাখো, এটা হলো তোমার কি হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপক, পূর্বে নামটা বসবে। আচ্ছা হ্যাঁ স্যার দিয়েছি। এখন আমরা অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণটা দেখব। খুবই সহজ হয়ে গেল আমাদের জন্য। তাহলে আমরা এই পদ্ধতিতে এত বাংলা কথা সব পড়ার দরকার নেই, আমি সংক্ষেপে বলবো। দেখো, এটা আমরা প্রথমে দেখলাম সংখ্যা গুণে দেখলাম যে একদম 6টা কার্বন আছে, এবং যেহেতু নর্মাল, এটা কোনো শাখা নাই, কিচ্ছু নাই, জটিলতা নাই, তাহলে এক লাইনে আমরা নামকরণ দিয়ে দিলাম 1 2 3 4 5 6। আচ্ছা, এখন আমরা যে শিখেছি আইসো, নিও, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এগুলোর কথা ভুলে যাও। এটা কিন্তু প্রচলিত পদ্ধতিতে, সাধারণ পদ্ধতিতে, ইউপেক পদ্ধতিতে 1 2 3 4 ছাড়া অন্য কিছু হবে না। ওই পরপদ, উপপদ এগুলো হবে, ওইসব প্রাইমারি, নিওটিও, আইসো টাইসো কিছু নেই। এখানে কিন্তু এন বলা যাবে না, এন টেন কিছু বলবো না, আমরা নর্মাল বলবো 6টা কার্বন হেক্সেন। কিভাবে হেক্সেন হলো? 6 কার্বনের জন্য হেক্স, আর যেহেতু সবগুলো একক বন্ধন এই জন্য এন, তাহলে এই যে হেক্স 6 কার্বন বলে, আর এন সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, তাহলে একসাথে হয়ে গেল হেক্সেন। দেখো, এখন তুমি একটু বুঝে নাও, এইটুকু পড়বা তুমি, এই যে এখান থেকে শুরু করে এইটুকু পড়ো। জেনেভা পদ্ধতিতে যৌগের কার্বন কাঠামোর দীর্ঘতম কার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যাকে গ্রিক সংখ্যাবাচক শব্দের শেষে এন বিভক্তি যোগ করে নামকরণ হয়। যেমন এখানে 6টা কার্বন আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে, কারণ এই হাইড্রোকার্বনের নাম হেক্সেন, কারণ 6টি কার্বন ওই যৌগে কার্বন শিকল আছে। গ্রিক ভাষায় 6 কার্বনের নাম হেক্স, সুতরাং হেক্স প্লাস এন, হেক্সেন। হ্যাঁ স্যার। বুঝছো তো না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমরা শাখাযুক্ত অ্যালকেনের নামের বেলায় আমরা কিন্তু আইসো টাইসো ভুলে যাব বলছি, এগুলো কিচ্ছু বলবো না। আইসো, নিও, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এগুলো সব হলো প্রচলিত পদ্ধতিতে। আর উদ্ভূত পদ্ধতি তো ওই তো আমরা শেষ, মিথাইল মিথেন, ডাইমিথাইল মিথেন, ট্রাইমিথাইল মিথেন, টেট্রামিথাইল মিথেন, কার্বিনল 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 বলেছি, শেষ, ওটাও ভুলে যাব। এখানে আমরা খালি সংখ্যা দিয়ে সব বলবো। তাহলে এখানে আমরা কি করব দেখো, শাখাযুক্ত অ্যালকেনের বেলায় শাখাগুলো কত নম্বর কার্বনে আছে সেগুলো উল্লেখ করব। 1-এ আছে, 2-তে আছে, 3-তে আছে, 4-এ আছে, এরকম উল্লেখ করব। একাধিক পার্শ্ব শিকল যদি থাকে তাদের অবস্থানগুলোকে আমরা যোগফল করব। ডান বা বাম দিক থেকে, যেদিক থেকে ক্ষুদ্রতম হবে, যোগফলগুলো ক্ষুদ্রতম হবে বা শুরুটা ক্ষুদ্রতম হবে, সেদিক দিয়ে আমরা শুরু করব। এটা খুব গুরুত্বপূর্ণ। যখন সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত দুটি দীর্ঘতম কার্বন শিকল সম্ভব হয়, তখন অধিক শাখা বা মূলকযুক্ত কার্বন শিকলকে মূল যৌগের জন্য বিবেচনা করা হয়। পার্শ্ব শিকলের মূলকগুলোকে এদের ইংরেজি নামের প্রথম অক্ষরকে বর্ণ ধরে নামকরণ করতে হবে, বর্ণ, ইংরেজি বর্ণমালা যেটা আমরা আগে পাবো। তারপরে মাঝখানে হাইপেন বসাতে হবে নামের মাঝখানে, তারপরে তোমার ডাই, ট্রাই, টেট্রা ইত্যাদি বসাতে হবে। তুমি এটা পড়বা, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। এই যে এখানে দেখো নামকরণটা আমি দেখাই দিই, তারপর তুমি এই পর্যন্ত পড়বা, আমি পড়তে দিব তোমাকে, এই পর্যন্ত পড়বা, কোত্থেকে আমি দেখাচ্ছি। দেখো এখানে দেখো, এই যে নামটা আগে দেখো, এই যে সংকেতটা, আগে আমরা দীর্ঘতম শিকল দেখলাম, দীর্ঘতম শিকল 1 2 3 4 5, ডান দিক থেকে আসলেও হতো 1 2 3 4 5, কিন্তু ডান দিক থেকে আসবো না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাম দিক থেকে গেলে 2-তে দুইটা শাখা, দুইটা পাইছি আমরা শাখা। এই মিথাইল, এই যে মিথাইল, এই যে একটা মিথাইল, এটা একটা মিথাইল, এগুলো হলো শাখা, এই একটা শাখা। দেখো ডান দিক থেকে আসলে আমরা 2-এ পেতাম একটা শাখা, আর বাম দিক থেকে 2-এ পাচ্ছি দুইটা শাখা। তাহলে এখানে আমাদের নামটা কি হচ্ছে 2 2 4, যত নম্বরে যতগুলো আছে ততবার উল্লেখ করতে হবে। 2, এটার জন্য একবার 2, এটার জন্য একবার 2, আর এটার জন্য 4, তাহলে 2 2 4। এই 2 2 4 এর যোগফল কত? 8। দেখো যোগ করো তিনটা,
2 2 2 যোগ 2 যোগ 4 8, আর এদিক দিয়ে যদি বলতাম তাহলে এটা 2 আর এটা তো 4 4, 2 4 4 যোগফল কত 10, তাহলে 10 বাতিল। এই যে এটা করা হয়েছে দেখো 2 4 4, এটা হলো ক্যান্সেল, এটা ভুল, 2 4 4 হবে না, এদিক থেকে এই নামটা হবে না, এটা হবে না, এটা হবে। এখন তুমি এখান থেকে একটু দেখে যাবা, যেখানে অসুবিধা আছে তুমি আমাকে বলবা। এই যে 2 নাম্বারটা ভালো করে পড়ো, এই যে 2 নাম্বার, এখান থেকে খুব ভালো করে পড়বা, কোনো একটা শব্দ না বুঝতে পারলে আমাকে বলবা। হ্যাঁ স্যার। শাখাযুক্ত অ্যালকেনের দীর্ঘতম কার্বন শিকল ঠিক করে শিকলটি বাম ও ডান উভয় দিক থেকে শেষ প্রান্ত পর্যন্ত 1 2 3 4 ইত্যাদি সংখ্যা দ্বারা 1 2 3 4 ইত্যাদি সংখ্যা দ্বারা শিকলের কার্বন পরমাণুগুলোকে চিহ্নিত করা হয়। পরে একাধিক পার্শ্ব শিকলের অবস্থান নির্দেশক সংখ্যার যোগফল ডান বা বাম যে দিক থেকে ক্ষুদ্রতর হয় সেদিকের সংখ্যায় পার্শ্ব শিকল বা মূলকের নামের পূর্বে লেখা হয়। ইত্যাদি সংখ্যার শিকলে কার্বন পরমাণু চিহ্নিত করা হয়। পরে একাধিক পার্শ্ব শিকলের অবস্থান নির্দেশক সংখ্যার যোগফল ডান ও বাম থেকে স্যার পরে একাধিক পার্শ্ব শিকল অবস্থান নির্দেশক সংখ্যার যোগফল ডান ও বাম দিক থেকে ক্ষুদ্রতর হয় সেদিকের সংখ্যায় পার্শ্ব শিকল। এই লাইনটা স্যার বুঝিনি স্যার। কত নাম্বার? স্যার 2 এর স্যার যেটা স্যার দাগানো স্যার। দেখো, শাখাযুক্ত অ্যালকেনের বেলায় দীর্ঘতম কার্বন শিকল ঠিক করতে হবে আগে। শিকলটির নাম বাম ও ডান উভয় দিক থেকে শেষ প্রান্ত পর্যন্ত 1 2 3 4 বসাতে হবে। তারপরে বাম থেকে কারেক্ট হলো না ডান পাশ থেকে কারেক্ট হলো, তোমাকে সেটাই নিতে হবে। তোমার যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন তো তুমি বুঝে ফেলবা শুরুতে। ইত্যাদি সংখ্যা দ্বারা শিকলের কার্বন পরমাণুগুলো চিহ্নিত করা হয়। পরে একাধিক পার্শ্ব শিকলের অবস্থান নির্দেশক সংখ্যার যোগফল করতে হবে। যেমন আমরা ওই যে করলাম 2 2 4 বা 2 4 4, ডান বা বাম যেদিক থেকে যোগফলটা ক্ষুদ্রতর হবে সেদিকের সংখ্যায় পার্শ্ব শিকল বা মূলকের নামের পূর্বে লেখা হয়। যেমন আমরা উদাহরণটা দেখে আসি, তারপরে 3 নম্বরে যাবা। উদাহরণটা দেখো, এখানে আমরা দেখাচ্ছিলাম যে এই পাশ থেকে গেলে বাম পাশ থেকে শুরু করলে 2 2 4, তো যোগফল কত 8, আর এটা এই পাশ থেকে গেলে 2 4 4, যোগফল কত 10। তাহলে 2 2 4 কারেক্ট, 2 4 4 ভুল। এই কথাই বলা হচ্ছে যে তুমি বাম দিক থেকে বা ডান দিক থেকে যে বের করার পর সংখ্যাগুলো যোগফল করে যেটা ক্ষুদ্রত হবে সেটা কারেক্ট, সেদিক থেকে লিখতে হবে। বুঝতে পেরেছ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসো আসো, এবার 3 নম্বরে আসো। যখন সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত দুটি দীর্ঘতম কার্বন শিকল সম্ভব হয় তখন অধিক শাখা বা মূলকযুক্ত কার্বন শিকলের মূল যৌগের জন্য বিবেচিত হয়। অধিক শাখা ও মূলকযুক্ত কার্বন শিকলের মূল যৌগের জন্য বিবেচিত হয়। আচ্ছা, এটা একটু এক্সপ্লেন করবেন? যখন সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত দুটি দীর্ঘতম কার্বন শিকল সম্ভব হয়, মানে দেখা যাচ্ছে সমান সংখ্যা বিশিষ্ট দুইটা দীর্ঘতম কার্বন শিকল তৈরি হয়েছে, তখন দেখতে হবে যে অধিক শাখা বা মূলকযুক্ত কার্বন শিকলকে মূল যৌগের জন্য বিবেচনা করতে হবে। অর্থাৎ যেদিক থেকে বেশি শাখা পাওয়া যাচ্ছে সেদিকটা নিতে হবে, অধিক শাখা যুক্ত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপর 4 যাও। পার্শ্ব শিকলের মূলকগুলোকে হ্যাঁ পার্শ্ব শিকলের মূলকগুলোকে এদের ইংরেজি নামে প্রথম অক্ষরকে বর্ণ ক্রমানুসারে ধরে মূল অ্যালকেনের নামের পূর্বে একই মূলকটিকে স্ব স্ব অবস্থানের সংখ্যা ও হাইফেন সহ লেখা হয়। ভিন্ন মূলকটির অবস্থান সংখ্যার উভয় পার্শ্বে হাইফেন বসে। পার্শ্ব শিকলের মূলক এদের ইংরেজি নামের প্রথম অক্ষরকে বর্ণ ক্রমানুসারে ধরে মূল অ্যালকেনের নামের পূর্বে একই মূলকটিকে স্ব স্ব অবস্থানের জন্য সংখ্যা ও হাইফেন সহ লেখা হয়। ও মূল এটা একটু 4 নম্বর,
হ্যাঁ হ্যাঁ 4 নাম্বার স্যার। পার্শ্বশিকলের মূলকগুলোকে এদের ইংরেজি নামের প্রথম অক্ষরকে বর্ণ ক্রমানুসারে ধরে, মানে ধরো ইথাইল আর মিথাইল, ইথাইল ই দিয়ে তৈরি, মিথাইল এম দিয়ে, মানে ইথাইল ই দিয়ে শুরু আর মিথাইল এম দিয়ে শুরু। এই জন্য ইথাইলকে আগে বলতে হবে। ইংরেজি বর্ণমালায় যেটা যে নামটা আগে আসবে প্রথম অক্ষরটা, সেই নামটা আগে বলতে আচ্ছা হবে। আচ্ছা, আর তাদের অবস্থানটাও বলতে হবে কত নম্বর অবস্থানে আছে। আর পরপর বলার জন্য হাইফেন দিতে হবে মাঝখানে। ধরো ইথাইল মিথাইল বললাম, ঠিক আছে, তখন আমরা এরকম নাম বলবো, হ্যাঁ, সংখ্যা আর শব্দের মধ্যে, সংখ্যা শব্দের মধ্যে হাইফেন বসাবো, সংখ্যা আর শব্দের মধ্যে, সংখ্যা আর শব্দের মধ্যে হাইফেন বসাবো। এই যে এখানে নামটা দেখো, এই যে 4 এর পর একটা হাইফেন হয়েছে, এই যে 4 এর পরে হাইফেন, সংখ্যা এবং শব্দের মধ্যে হাইফেন বসবে। সহজ কথা হলো সংখ্যা আর হাইফেনের মধ্যে, এখানে ভুল বলছে আর কি, বুঝাতে পারে নাই, সংখ্যার শব্দের মধ্যে হাইফেন বসবে। হ্যাঁ স্যার। মানে যে মূলকগুলো যখন আমরা বলবো, শব্দগুলো বসবে, তখন মাঝখানে হাইফেন বসবে। হ্যাঁ স্যার, যেমন স্যার 2 to 4 তারপর হাইফেন দিয়ে তারপরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সংখ্যাগুলোর মধ্যে কমা বসবে, কমা বসবে। হ্যাঁ, একাধিক একই মূলক পার্শ্বশিকল রূপে থাকলে এদের অবস্থান নির্দেশক সংখ্যাকে কমা চিহ্ন দ্বারা লিখে পরে ডাই ট্রাই টেট্রা ইত্যাদি উপসর্গ ওই মূলকের নামের পূর্বে লেখা হয়। আমরা যখন পাশাপাশি সংখ্যা বসাবো তখন কমা দিয়ে বসাতে হবে, আর সংখ্যা শব্দের মধ্যে হাইফেন বসাতে হবে। তাহলে 5 বুঝছো নিশ্চয়। এখন তুমি এই নিয়মটা আরেকবার দেখে নাও, এই যে আমি বুঝাইছি, দেখো নিচের উদাহরণ নে এখান থেকে। হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। এখন 6 নম্বর নিয়মে আসো তাহলে। সাইক্লো অ্যালকেনের বেলায়, সাইক্লো মানে চক্রাকারে থাকবে, অ্যালকেনের চেয়ে 2টি হাইড্রোজেন পরমাণু কম থাকে, মানে এটা ইথিনের মতো সংকেত আর কি। এদের সাধারণ সংকেত হলো CnH2n, ইথিনের মতো। কারণ চক্রের বেলায় উন্মুক্ত কোনো হাইড্রোজেন থাকে না, তো চক্র তৈরি হয় তখন 2টা হাইড্রোজেন কম থাকতে হয়। এদেরকে কার্বন স্কেলেটন ফর্মুলা, যেমন কার্বন পরমাণুর সংখ্যা 3 4 5 6 হলে, 3 হলে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, এভাবে লিখতে হয়। সাইক্লোপ্রোপেন চতুর্ভুজ রূপে, সাইক্লোবিউটেন পঞ্চভুজ রূপে, সাইক্লোপেন্টেন ষড়ভুজ রূপে, সাইক্লোহেক্সেনের গাঠনিক সংকেত লেখা হয়। ত্রিভুজ রূপে সাইক্লোপ্রোপেন, চতুর্ভুজ রূপে সাইক্লোবিউটেন, পঞ্চভুজ রূপে সাইক্লোপেন্টেন, ষড়ভুজ রূপে সাইক্লোহেক্সেন। এসব গাঠনিক সংকেতে প্রতিটি কোণায় কার্বন পরমাণু আছে ধরা হয়, এবং চতুর্যোজী কার্বন পরমাণু বন্ধন সংখ্যা বাদে অবশিষ্ট হাইড্রোজেন পরমাণু আছে মনে রাখতে হয়। মানে এগুলো না দেখালেও চলবে, যেমন আমরা এটা দেখাইছি, দেখো সাইক্লোপ্রোপেন, এটাও সাইক্লোপ্রোপেন, ধরে নিতে হচ্ছে যে এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া কিচ্ছু নাই। এটাও যা এটাও তাই, এটাও যা এটাও তাই। চতুর্ভুজ রূপে যে সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, এটা সাইক্লোহেক্সেন, দেখে নাও, বা সংকেতগুলো তুললেও নিতে পারো একটু। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রতিস্থাপিত সাইক্লোঅ্যালকেনের বেলায়, মানে যখন কোনো প্রতিস্থাপক থাকবে, হাইড্রোজেনের পরিবর্তে অন্য কোনো কিছু থাকবে, 2 বা ততোধিক প্রতিস্থাপক থাকলে এদের ইংরেজি নামের প্রথম অক্ষরের বর্ণ ক্রমানুসারে প্রথমটির অবস্থানকে 1 ধরে ডানে বা বামে ক্ষুদ্রতর সংখ্যা নির্দেশক অবস্থান ধরে অন্যান্য প্রতিস্থাপকের অবস্থান নির্দেশ করা হয়। যেমন এটা হলো আমার প্রতিস্থাপক, দেখো হাইড্রোজেনের পরিবর্তে যুক্ত হয়েছে, উপপদ, প্রথমে এটা বসবে, তাহলে প্রথমে মিথাইল, তারপর এটা হলো সাইক্লোহেক্সেন। এটা দেখো মিথাইল,
এটা হলো ইথাইল, তাহলে এটা ইংরেজি বর্ণমালায় আগে আসবে, এই জন্য এটাকে আগে বলবো আমরা, এই জন্য এটা 1 2 3, এদিক দিয়ে গেলে আবার হবে না, কাছে যেন পাই 1 2 3, তাহলে আমরা বলবো 1 ইথাইল 3 মিথাইল সাইক্লোহেক্সেন। বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এই সংকেতগুলো আমরা ব্যবহার করি না এখনো। এটা হলো 1 2 3 4 5, আর ডাবল বন্ড আছে, এই জন্য পেন্টিন। কত পেন্টিন? 2 পেন্টিন, কারণ 1 2 তে ডাবল বন্ড আছে, 2 পেন্টিন, পেন্টিন 2, বা পেন্ট মাঝখানে 2 ঢুকে গেল, ইন ভেঙে লিখলাম পেন টু ইন। দেখো পেন টু ইন। আর এখানে আছে শাখা, কারণ আমার দ্বিবন্ধন যেদিক থেকে কাছে পাবো সেদিক থেকে আসতে হবে, যেন 1 2 3। এবার আবার বাম দিক থেকে গেলে ভুল হবে, দ্বিবন্ধন যেদিক থেকে কাছে পাবো 1 2 3, 3 আর 4 এ মিথাইল, 3 4 ডাইমিথাইল, আমার মোট 5টা পেন্ট, দ্বিবন্ধন 2 নম্বরে 2 ইন। এই লিখে নাও সংকেত দুটা। হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা, এই সারণীটা দেখো, সারণী 2.7 হ্যাঁ স্যার। পেয়েছো তোমার বইয়ে? হ্যাঁ হ্যাঁ। একদম মুখস্থ করে ফেলবা, আশা করি বুঝতে পারবা, না বুঝতে পারলে আমাকে বলবা, ঠিক আছে? দেখে পুরাটা দেখবা, এখানে সবগুলো যোগের নামকরণ সংক্ষেপে বলা স্যার এটা তো স্যার 10 এর কনসেপ্ট। হোক, আরো ভালো। আশা তো করি স্যার পারবো স্যার, একটু আচ্ছা, আর আমরা সময় দিন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ আগামী দিন শুরু করব। অসম্পৃক্ত হ্যাঁ স্যার। হাইড্রোকার্বনের নামকরণ যদি সোমবারে আমি বাসায় থাকবো, যদি সকালে পারো তাহলে সকালে শুরু করব, হ্যাঁ, আর নাহলে রাতে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা 25 পৃষ্ঠা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ আগামী দিন। ওকে, থ্যাংক ইউ। আসুন স্যার।